আজ আমাদের আলোচনার বিষয় হামের শিশু মৃত্যু দায় কার। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন বিশিষ্ট পার্লামেন্টেরিয়ান, স্বতন্ত্র সংসদ সদস্য, ত্রয়োদশ জাতীয় সংসদের জনপ্রিয় মুখ ব্যারিস্টার রুমিন ফারহানা। কেমন আছেন? আছি, ভালোই আছি আলহামদুলিল্লাহ। আপনি এর আগে রাজনৈতিক দলের নেতা হিসেবে আমাদের অনুষ্ঠানে এসেছেন, আজ আসলেন স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে। তো আপনি রাজনীতি করেই সংসদে গেছেন, গতবারের চেয়ে এবারের প্রেক্ষাপট ভিন্ন। কেমন পার্থক্য লাগে? আমি খুব একটা পার্থক্য দেখছি না, কারণ আমি এর আগের বার যে সংসদে ছিলাম ওটাও যেমন একদলীয় এবং একপেশে একটা সংসদ ছিল। আমি এখন যে সংসদে আছি এটাও মোটামুটি একদলীয় এবং একপেশে একটি সংসদ। আগে সংসদে 2/3 মেজরিটি বা ব্রুট মেজরিটি আওয়ামী লীগের ছিল, আর সাথে কুসুম কুসুম বিরোধিতা নিয়ে জাতীয় পার্টি উপস্থিত ছিল। আর এবার ব্রুট মেজরিটি নিয়ে বিএনপি আছে, এবং দীর্ঘ সময় মানে নির্বাচনের আগ পর্যন্ত বিএনপির সঙ্গে জোটবদ্ধভাবে যে দলটি রাজনীতি করেছে জামাতে ইসলাম, তারা এখন বিরোধী দলে আছে। সো আমরা আসলে, আমি আগের সংসদে মাঝে মাঝে কনফিউজড হয়ে যেতাম যে সরকারি দল আর বিরোধী দল আচ্ছা ভালো মতো দেখতে হতো। এখনো অনেকটা ওরকম কনফিউশনেই থাকতে হয় আর কি আমাদেরকে, অ্যাটলিস্ট আমাকে। হ্যাঁ, আপনি যখন সংসদে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেন, বিশেষ করে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে কথা বলেন, কার্যপ্রণালী বিধি মেনেই আপনি কথা বলেন, তখন দেখা যায় যে ট্রেজারি বেঞ্চের সদস্যরা যেমন টিপ্পনী কাটেন, জুনিয়র সদস্যরা তো করেন, সিনিয়ররাও করেন, আবার এনসিপি জামাত ইসলামের সদস্যরাও টিপ্পনী কাটেন। তো আপনি পড়ে গেছেন বোধহয় উভয় সংকট। না বাজেদ ভাই, আমি আসলে এনজয় করি। অনেকে আমাকে একটা কথা বলেন যে আমি সংসদে এত জোরে কথা কেন বলি। আমি আজকে আপনার মাধ্যমে একটু ক্লারিফাই করি, বিকজ আমি যখন কথা বলতে দাঁড়াই তখন চারপাশে ম্যাক্সিমাম সংসদ সদস্য চিৎকার করতে থাকে। হ্যাঁ, ওটাকে ছাপিয়ে আমাকে জোরে কথা বলার আমি চেষ্টা করি, উইচ ইজ নট রাইট, কারণ মাইকে শুধু আমারটাই শোনা যাবে, ওদের চিৎকার কিন্তু শোনা যায় না। ওদের চিৎকার কিন্তু আপনারা বাইরে যারা থাকেন আপনাদের বোঝা সম্ভব না, যে ওখানে ভীষণ রকম চিৎকার চলতে থাকে অনেক সময়, নট অলওয়েজ বাট অনেক সময়। ওই চিৎকারটা কি ইন্টেনশনালি করা হয় যখন আপনি দাঁড়িয়ে কথা বলেন? আমার মনে হয় এটা এক ধরনের না অ্যারোগেন্স তৈরি হয়, যারা ক্ষমতায় যায় তাদের মধ্যে এক ধরনের অ্যারোগেন্স তৈরি হয়। এটা আমি আওয়ামী লীগেও দেখেছি, আমি বিএনপিতেও দেখছি। এই অ্যারোগেন্সটা হচ্ছে যে সবকিছু আমার কন্ট্রোলে, সো তুমি কে হে যে আমার নিয়ন্ত্রণের বাইরে গিয়ে আমার সমালোচনা করছো আমার পাশে বসে। সো এই যে একটা কর্তৃত্ববাদী মানসিকতা আমাদের, সেটা আমি আগের সরকারেও যেমন দেখেছি, ইট ইজ এক্স্যাক্টলি দ্য সেম এই গভর্নমেন্ট। ইটস নো ওয়ে ডিফারেন্ট, কোনোভাবে এটা একটা থেকে আরেকটা আলাদা নয়। তার মানে আপনি স্বতন্ত্র সংসদ সদস্য, আপনি নারী, সে কারণে এই পুরুষতান্ত্রিক মানসিকতা তারা দেখান, বিষয়টা এরকম? আমি জানি না নারী হিসেবে আসলে আমাকে ওভাবে আর ওভাবে দেখা হবে কিনা বা হয় কিনা, এটা তো আসলে আমার পার্লামেন্টারিয়ানরা বলতে পারবেন, আমি ঠিক জানি না। বাট বিরুদ্ধ মতের সাথে আমাদের অভ্যস্ততা তৈরি হয় নাই। এখন আওয়ামী লীগের অভ্যস্ততা না তৈরি হওয়ার পিছনে 15 বছরের হিস্ট্রি আছে, আর বিএনপির অভ্যস্ততা না তৈরি হওয়ার পেছনে 1.5 মাসের হিস্ট্রি আছে। সো এখন আপনারাই বিচার করেন অবস্থা কি। ক্ষমতাকে প্রশ্ন করা আপনি নিশ্চয়ই এনজয় করছেন। আমি এনজয় করি, ওই একটা কাজে আমি খুব ভালো মতো এনজয় করি। এই মুহূর্তে জাতীয় সংসদ চলছে না, আগামী 7 জুন সংসদের বাজেট অধিবেশন শুরু হবে। দেশবাসী হয়তো হাম ইস্যুতে এখন যে ডিবেট হওয়ার কথা ছিল সেটি থেকে বঞ্চিত হচ্ছে। হামের কথা যখন আসলোই, যেহেতু আমরা প্রসঙ্গটা আজকে রেখেছি, হামের শিশু মৃত্যু দায় কার, সত্যিকার অর্থে বলেন তো, আজ পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তর হিসেবে 475 জন মারা গেছে, দায় কার আসলে? দায় সরকারের। 475 জন হচ্ছে সরকারি হিসাব, সুতরাং এর বাইরে বেসরকারি হিসাব কয়েক গুণ হবে। তার সঙ্গে আপনি যোগ করবেন হাসপাতালে যেতে পারে নাই যেই বাচ্চারা, তাদেরকে, তাহলে আপনি দেখেন তো সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়ায়। এবং এই যেই বাচ্চাগুলো মারা যাচ্ছে তারা কিন্তু বেশিরভাগই সুবিধা বঞ্চিত পরিবারের সন্তান। সে কারণেই না আমাদের মিডল ক্লাস, আপার মিডল ক্লাস, যারা বয়ান তৈরি করে, যারা রাজনীতিতে ইম্প্যাক্ট রাখে, যারা মন্ত্রী এমপি হয়, আমাদের না আসলে কিছু যায় আসে না। আমি আপনাকে একটা ছোট উদাহরণ দেই। ধরুন রাজবাড়ির পরিচালিকারও তো অনেক দাপট, তাই না? সে কারণেই রাজবাড়ির পরিচালিকার ভাইয়ের বাচ্চা হামে আক্রান্ত হয় যদি, তখন প্রত্যন্ত অঞ্চলেও আমাদের মন্ত্রী মহোদয় কিংবা উপদেষ্টা মহোদয় দৌড়ে চলে যান যে পরিচারিকার ভাইয়ের সন্তানকে বাঁচাতে হবে। কিন্তু সকলেই তো আর
রাজবাড়ির পরিচালিকার ভাইয়ের সন্তান হয় না ভাই, ওই ফেভার তো সবাই পাবে ওই না। ফেভার তো সবাই পায় না। সে কারণেই চট্টগ্রামে হাই ফ্লো পাইপ যেটা দিয়ে জি। অক্সিজেন দেবে হুম, হুম, সেটার অভাবে শিশু মারা যায়, বাবা মা চিৎকার করে কাঁদতে থাকে। আমি যখন সংসদে হাম নিয়ে কথা বলেছি, হুম, হুম, মন্ত্রী মহোদয় বলেছেন ভয় দেখাবেন না, হাম আমাদের সবারই হয়েছে, ভয় দেখালে নাকি ইমিউনিটি কমে যায়। সো এই যে একটা মানে আমি কি বলবো, ধরুন আয়নায় মুখ না দেখবার যে প্রবণতা এবং আয়নায় মুখ না দেখে নিজেকে হুম, নিরাপদ ভাববার যে প্রবণতা, এটা তৈরি হয় যখন আপনি মনে করেন আমি তো ক্ষমতায় আছি, আমাকে কে সরায়, আমাকে কে চ্যালেঞ্জ করে। অনেকেই সমালোচনা করছেন যে আগের সরকারের মন্ত্রী তো স্বাস্থ্য অধিদপ্তর মানে স্বাস্থ্য সংক্রান্ত কেউ নন, হুম, ডাক্তার নন, জি, বা মানে কোনো স্বাস্থ্য সাথে জেনারেল ডিপার্টমেন্ট জেনারেল থেকে ডিপার্টমেন্ট আসা, থেকে। হ্যাঁ, আমি যদি বলি এই সরকারের মন্ত্রী কি ডাক্তার? উনি তো ব্যাংকে প্রতিমন্ত্রী চাকরি ডাক্তার। করেছেন ১৫ বছর। প্রতিমন্ত্রীকে তো আমি আসলে দেখিই না, আমি জানি না জি, স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে। জি, এটা ঢাকা আমার অজ্ঞতা। মেডিকেলের ব্যাকগ্রাউন্ড, আমি জি। জানি না। হুম, হুম। কিন্তু স্বাস্থ্যমন্ত্রী তো ডাক্তার নন। কথাবার্তা তো স্বাস্থ্যমন্ত্রীই বলেন। এবং প্রধানমন্ত্রী কিন্তু একজন স্বাস্থ্য উপদেষ্টা আছেন। আচ্ছা, মানে এখন দেখুন আমি উনি আপনাকে কিন্তু বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করা। আপনি দেখুন এই যে হুম, একটা জায়গায় ৩ জন ব্যক্তি কাজ করছেন স্বাস্থ্য খাতে। হুম, হুম, হ্যাঁ? এরকম প্রত্যেকটা খাতে। একজন উপদেষ্টা, একজন ফুল মন্ত্রী, জি, একজন প্রতিমন্ত্রী। হুম, আপনি কি মনে করেন এভাবে মন্ত্রী প্রতিমন্ত্রী সব সরকারের সময়ই থাকে। হুম, কিন্তু এতে একটা কোঅর্ডিনেশন এর সমস্যা তৈরি হয় না? আপনার কি মনে হয়? মন্ত্রী একরকম বলবেন, হুম, হুম, উপদেষ্টা আরেক রকম ভাববেন। মন্ত্রণালয় দ্বিধাবিভক্ত হবে কার কথা জি, তারা শুনবে, কার কথাকে তারা প্রাধান্য দিবে। ধরুন এই যে শিশু মারা গেলেন, হুম, হুম, হ্যাঁ? ৫০০ হচ্ছে মানে ৪৭৫ হচ্ছে সরকারি হিসাব। জি, জি। আপনি যদি এর সাথে বেসরকারি হিসাব এবং যারা হাসপাতালে যায়নি তাদের সংখ্যা যোগ করেন, এটা হাজারের উপরে চলে যাবে। সো আল্লাহ মাফ করুক। ঈদের সময় দেখেন হ্যাঁ, কি সংখ্যাটা কোন পর্যায়ে যেতে পারে। কোন পর্যায়ে যেতে তার পারে? মানে মানুষের ঈদটা কিন্তু এবার সেইভাবে উদযাপন করা হবে না। হবে না। এবং হুম, পরিসংখ্যান বলছে যে টিকার ১ম ডোজের কভারেজ ২০০০ সালে ছিল হুম, ৮৯%। অলমোস্ট 100%, যেইটা ১৬ সালে গিয়ে ১১৮% হয়েছে। দ্বিতীয় ডোজ ১২ সালে ছিল হুম, ২২%, ২৪ সালে ১২১%। অর্থাৎ বাংলাদেশ কিন্তু টিকাতে দারুণ সাফল্য লাভ হুম, হুম, করেছিল। সেই বাংলাদেশ ২০২০ সালে ১ম ডোজ দেয়া হয়নি, হুম, বাদ গেছে। ২৪ সালেও বাদ গেছে এবং ২৪ এর পরে তো কোনো ক্যাম্পেইনই হয় নাই। জি, এবং স্বাস্থ্য কর্মী যারা এলাকায় ঘুরে গিয়ে টিকা দান কর্মসূচিটাকে সফল করেন, তাদের বেতন হয় না ৯ মাসের উপরে। এটা আমি জি, জি। সংসদে দাঁড়িয়ে হ্যাঁ, বলেছিলাম। রাইট। সো তারা কাজও করছে না। এই সকল কিছু মিলিয়ে আপনি আমাকে বলেন এই ব্যর্থতায় সরকারকে নিতে হবে না? আমি আপনাকে একটা উদাহরণ দেই। হুম, সরকারি হাসপাতালগুলোতে সরকারি ডাক্তার, নার্স সহ হুম, হুম, চিকিৎসা সামগ্রী, ওষুধ বিনামূল্যে পাওয়ার কথা। জি, বেড এভেইলেবল হওয়ার কথা। হুম, আমাদের কয়টা হাসপাতাল স্বয়ংসম্পূর্ণ? ইচ্ছা করে সরকার সরকারি হাসপাতালগুলোকে স্বয়ংসম্পূর্ণ করে না। কারণ তাহলে প্রাইভেট হাসপাতালের সঙ্গে তাদের যে অবৈধ জি, চুক্তি, যে রুগী সেখানে ট্রান্সফার করা জি, যাবে, পরীক্ষা-নিরীক্ষা প্রাইভেটে হবে। এই কারণে দেখবেন সরকারি হাসপাতালের মেশিন সারা বছর নষ্ট থাকে, যাতে প্রাইভেটে ট্রিটমেন্টটা করতে পারে। সো এই যে পুরো ব্যবস্থাপনাগত ত্রুটি, এবং এটাকে আপনি এড়াবেন কি করে? জি, সরকার তো জরুরি অবস্থা জারি করতে পারত। আজকে আপার মিডল ক্লাস বা আপার ক্লাসের মানুষজন গিয়ে বেসরকারি হাসপাতালে ৫ লাখ ১০ লাখ টাকা দিয়ে ট্রিটমেন্ট করতে হুম, পারে হুম, বলে আমরা কিন্তু ওই প্রান্তিক মায়ের কান্নাটা শুনতে পাই না বা শুনতে চাইও না। আমরা তার টিকাকে এনশিওর করতে পারি নাই। আমরা তার জন্য পুষ্টিকর খাদ্য এনশিওর করতে পারি নাই। আমরা তার মাকে ইমিউন করে হুম, ফেলেছি হুম, হুম, বিভিন্ন অসুখে। সো এখন আর মেডিসিনও কাজ হুম, করে হুম, না। সো যেগুলো একটা শিশু জন্মগতভাবে পাওয়ার কথা, তার কোনটা আমরা এনশিওর করতে পারি না। এমনকি আমরা তার চিকিৎসাটাকে জি। এমন করে ফেলেছি যে সরকারি হাসপাতালে একটা দরিদ্র শিশুর চিকিৎসা হওয়ার কোনো উপায়ও রাখি নাই। তাহলে এই পুরো ব্যবস্থাপনাগত যেই ত্রুটি, ত্রুটি। এটার জবাবদিহি সরকারকে করতে হবে না? আমি সম্পূরক একটা বিষয় এখানে তুলছি। আপনি এরই মধ্যে দেখেছেন, আমি প্রোগ্রাম শুরুর আগে আপনাকে একটা ভিডিও দেখেছি। আমাদের প্রথম আলো ভিডিও বিভাগ এই রিপোর্টটি করেছে গতকালকে। আপনি জানেন একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। ৯ মাস বয়সী সুরাইয়া সে মারা গেছেন। সুরাইয়ার বাবা চিটংয়ে সি বিচে ফটোগ্রাফার হিসেবে কাজ করতেন। তার শখের ক্যামেরাটা কিন্তু বিক্রি করে দিতে হয়েছে। এটা নিয়েও প্রথম আলো রিপোর্ট করেছে। আ মেয়ের চিকিৎসা চিকিৎসা। খরচ জোগাতে। তো তিনি এই বাচ্চাটা যখন চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি ছিল সেখানে ২০ শয্যা ছিল শিশু আইসিইউ। এর মধ্যে হাই ফ্লো মেশিন ছিল ১২ টা। ১২ টার মধ্যে আমরা প্রতিবেদনে দেখিয়েছি ২ টো নষ্ট। একটা হচ্ছে ছিদ্র, আরেকটা হচ্ছে সামহাউ কোনো কারণে এটা নষ্ট আচ্ছা। হয়ে গেছে। তার মানে ১০ টা কাজ করছে। ওই বাচ্চাটার বাবাকে হসপিটাল কর্তৃপক্ষ বলছে যে, "আপনারা একটা পাইপ কিনে নিয়ে আসেন।" ঠিক আছে?
অক্সিজেনের যে পাইপটা, সেটা কিনে আনতে গিয়ে গলদঘর্ম হয়ে গেছে, টাকা জোগাড় করতে এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে হচ্ছে, এসে দেখে বাচ্চাটা নাই। মারা গেছে। কি যে হৃদয় বিদারক কান্না বোন, আপনি দেখলে মানে আপনার কষ্ট লাগবে, চোখ দিয়ে পানি চলে আসবে। এই কান্না তো আসলে ঘরে ঘরে, হ্যাঁ। প্রতিটি হসপিটালে। এখন সরকার যেভাবে হাম প্রতিরোধে, আমরা বলবো না যে মৃত্যু ঠেকাতে, নিয়ন্ত্রণে রাখতে যেভাবে অ্যাক্টিভ হওয়া দরকার ছিল, জরুরি অবস্থা ঘোষণা করার দরকার ছিল, যেভাবে সমন্বয়ের ত্রুটি আমরা দেখছি, সেটি করার মানে এটি সারানোর যে বিষয় ছিল, সেটিকে অভাব দেখছেন? পুরোপুরি আপনি দেখেন, উপজেলা লেভেলে যখন একটা বাচ্চার হাম শনাক্ত হচ্ছে, তার কোনো রেসপন্সিবিলিটি না নিয়ে দ্রুত তাকে জেলায় ট্রান্সফার করা হয়। জি। জেলা থেকে অনেক সময় বলা হয় যে আমরা পারবো না, ঢাকায় নিয়ে যান। হুম, হুম। এই যে ঢাকামুখী ফ্লো এবং জি। হাম একটা ছোঁয়াচে অসুখ, হামের পরপর যেটা হয় নিউমোনিয়া, হুম, হুম। বেশিরভাগ বাচ্চাই নিউমোনিয়াতে মারা গেছে বিশেষ করে, হ্যাঁ? হুম। এবং নিউমোনিয়ার জন্য অক্সিজেন ইজ আ মাস্ট। অনেক বাচ্চা আছে জাস্ট কেবলমাত্র সময় মতো অক্সিজেনটা যদি পেত, তাহলেই কিন্তু বাচ্চাটা সারভাইভ করে যেত। কিন্তু সেইটুকু ন্যূনতম অক্সিজেনটাও আমরা এনশিওর করতে পারি নাই। আমাদের উপজেলা পর্যায় পর্যন্ত তো অক্সিজেন একেবারে হাসপাতালে সরকারি যে স্বাস্থ্য কেন্দ্রগুলো হুম। আছে প্রত্যেকটাতে এনশিওর করার কথা। আমরা তো এটা করোনার সময়, আপনার মনে থাকবে, করোনার সময় কিন্তু অক্সিজেন স্বল্পতা নিয়ে আমাদের মধ্যে ব্যাপক আলোচনা জি, হয়েছে। জি। তখনই কিন্তু আমরা একটা পদক্ষেপ নেওয়ার আলোচনা হয়েছে যে একেবারে উপজেলা লেভেল পর্যন্ত যেন অক্সিজেনটা এনশিওর হুম, করা হুম, হয়। হুম। কিন্তু আপনি আজ এই রিপোর্টটা আজকে বলছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ, তার মানে হুম। ঢাকার পরেই কিন্তু চট্টগ্রাম চট্টগ্রাম। বাণিজ্য রাজধানী। সেই বাণিজ্য রাজধানীতে ২০ টার মধ্যে ১০ টাই যদি নষ্ট থাকে, তাহলে চিকিৎসাটা চলবে কি করে? এই যে ধরুন না, নষ্ট, ১২ টার মধ্যে ২ টা নষ্ট। ১২ টার মধ্যে ২ টা নষ্ট। হুম। থাকার কথা ২০ টা, জি, আছে জি। ১২ টা। ১২ টা, তো রাইট। তার মানে ২০ টার মধ্যে আছে ১০ টা, 50% আছে। 50%। রাইট। তো এই যে একটা অক্সিজেন হুম। এনশিওর করা, এটা তো কয়েকশো কোটি টাকার মামলা না। এটা তো কয়েক কোটি টাকার মামলাও না। এটা লক্ষ বা হাজার টাকা দিয়ে আপনি এনশিওর করতে পারেন। জি। এখানে সদিচ্ছার ঘাটতিটা কেন? কারণ ওই যে আমি বললাম হুম। যে সরকারের যেই অলিগার্কি, তাদের যেই মানে সিস্টেম, সেখানে তারা চায় যে প্রাইভেট হসপিটালে রোগীটা চলে যাক। প্রাইভেট হসপিটালের সাথে তাদের একটা যোগসাজশ থাকে। আপনি খেয়াল করবেন এই যে ৪৭৫ জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে। বেশিরভাগ কিন্তু প্রান্তিক মানুষ। হ্যাঁ? গরিব মানুষের বাচ্চা। হুম, হুম। বড়লোকের বাচ্চা মারা না, যাচ্ছে, সেই খবর কিন্তু আমরা খুব একটা পাচ্ছি না। কারণ না। তাদের বাচ্চারা প্রাইভেট হসপিটালে ট্রিটমেন্ট নিচ্ছে। আ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, তিনি অভিযোগ করেছেন যে কেন সরকার এটিকে উম জরুরি দ্রুত জরুরি অবস্থা ঘোষণা করছে না হামিনের বিষয়টাকে। আপনার কি মনে হয় যে এটি ঘোষণা করা উচিত? নিশ্চিতভাবেই উচিত, এবং তার চেয়ে বড় কথা যে এই সরকার যদি মনে করে থাকে যে আগামী ৬ মাস তাদের হানিমুন হুম, পিরিয়ড হবে, হুম, হুম। এটা কিন্তু ঠিক নয়। বিকজ মানুষ অলরেডি হাঁপিয়ে গেছে। দীর্ঘ জি। ১৫ বছরের একটা মানে আগ্রাসী শাসন ব্যবস্থা। হুম, এরপরে ১.৫ বছরের কমপ্লিট মিসম্যানেজমেন্ট, আমি অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলছি। একটা কমপ্লিট হ্যাফাজার্ড মিসম্যানেজমেন্ট এর হুম। মধ্যে ১.৫ বছর পার করার পর যখন আরেকটা সরকার আসলো, এই সরকারটার কিন্তু হানিমুন পিরিয়ড বলে আর কিছু থাকে না। রাইট। এই সরকারকে ডে 1 থেকেই হুম, অন টো থাকতে হবে। কারণ তাদের আসলে সময় নষ্ট করার মতো এক মুহূর্ত সময়ও নাই। দেখুন, এই সরকার আসার পর সরকার বলবে যে হামের টিকা তো আগের সরকার দিয়ে যায় নাই। জি। কিন্তু এটা বলে আপনি কিন্তু ৩ মাস পার হয়ে গেছে অলরেডি। হ্যাঁ। আপনি কিন্তু পার পাবেন না। হুম, হুম। আপনি একটা অক্সিজেন কেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আপনি এনশিওর করতে পারছেন না? কেন? আপনার বাড়ির মানুষের পরিচারিকার আ ভাগনা অসুস্থ হলে তো আপনার উপদেষ্টা ছুটে গিয়ে তার সকল কিছু এনশিওর করতে পারেন। তার মানে চাইলে কিন্তু এনশিওর করা যায়। যেই শিশুটির প্রতি আপনি এনশিওর করতে চাচ্ছেন তাকে পারছেন, তাহলে বাকি শিশুগুলোর কোনো মূল্য আসলে আপনার কাছে নাই। সে আর কারণে আপনি পারেন না। আরেকটি হৃদয় বিদারক ঘটনা আপনি দেখেছেন আমাদের সংবাদের মাধ্যমে। হামে একটি বাচ্চা মারা গেছে। যেহেতু হাম ছোঁয়াচে রোগ, তো ওই মৃত শিশুটির পরিবার, বিশেষ করে তার বাবা, বেসরকারি অ্যাম্বুলেন্স পাচ্ছিলেন না তার এলাকায় নিয়ে দাফন করার জন্য। তো তিনি চাচ্ছিলেন যে ওই হসপিটাল থেকে একটি সরকারি যদি অ্যাম্বুলেন্স দেয়া হয়, তাহলে সেটিতে করে নিয়ে যাবেন। কিন্তু এটি দেয়ার সুযোগ ছিল না। দেয়া হয় না। প্রচুর রোগীর থাকে, চাপ থাকে। আবার তারা তো দিন শেষে গরিব মানুষ। তাদের জন্য সুপারিশ করার কেউ থাকে না। একটা বাচ্চা, মৃত বাচ্চা, আদরের সন্তান, সে হামিয়ে মারা গেছে। তাকে এলাকায় নিয়ে যাওয়া, তার বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য সরকারি হসপিটালে এই সার্ভিসটা যদি না থাকে, মানে ধরেন ওই হসপিটালে
4-5 জন মারা যায় প্রতিদিন। তো অ্যাটলিস্ট ৫-৭টা অ্যাম্বুলেন্স তো থাকার কথা, তাই না? সেটা কিন্তু সেই পায়নি। মানে বাচ্চাটাকে, মৃত বাচ্চাটাকে এলাকায় দাফন করার জন্য সরকারি অ্যাম্বুলেন্স পায়নি। এই নিউজ কিন্তু দেশবাসী দেখেছে। কতটা নাজুক অবস্থা আমাদের স্বাস্থ্য ব্যবস্থা। আপনি জানেন পিজি হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ এই প্রত্যেকটার বাইরে হুম, হুম, বেসরকারি অ্যাম্বুলেন্সের সাথে সরকারি অ্যাম্বুলেন্স ড্রাইভারদের একটা চুক্তি থাকে এবং ইচ্ছা করে এভেইলেবল অ্যাম্বুলেন্সকে আনএভেইলেবল দেখানো হুম, হুম, হয় যাতে ওই যাদের সাথে চুক্তি তাদের হুম, হুম। তারা সেই সার্ভিসটা প্রোভাইড করতে পারে কয়েক গুণ বেশি দামে। জি। কয়েক গুণ বেশি দামে। আমি ব্যক্তিগতভাবে অ্যাম্বুলেন্স নিয়ে হুম, আমি হুম। নিজে ঝামেলা ফেস করেছি আমার মার সময়। মাকে নিয়ে আচ্ছা। একটা প্রাইভেট হসপিটাল থেকে অ্যাম্বুলেন্স কারণ মা না শুয়ে বাসায় আসতে পারবে না চিকিৎসা শেষে। ওই অ্যাম্বুলেন্সে হসপিটাল আমাকে অ্যাম্বুলেন্স দিতে পারেনি। বাংলাদেশের ১ নম্বর প্রাইভেট হসপিটাল পারে নাই। না পারাতে আমাকে মানে ব্যক্তিগতভাবে অন্য অ্যাম্বুলেন্স জোগাড় করতে গিয়ে হুম, হুম। হেনস্থার শিকার হতে হয়েছে। কয়েক গুণ বেশি টাকা দিয়ে রিজার্ভ করতে হয়েছে। এগুলো আমাকে করতে হয়েছে। তো আপনি বলেন, আমি তো মনে করি আমি বাংলাদেশের অত্যন্ত প্রিভিলেজ মানুষদের রাইট। একজন। অত্যন্ত সৌভাগ্যবানদের হুম, একজন। হুম, হুম। বাংলাদেশে মানে আমি খুবই সৌভাগ্যবানদের একজন। আমাকে যদি এতটা হেনস্থার শিকার হতে হয়, বাংলাদেশের ১ নম্বর প্রাইভেট মেডিকেল হসপিটালে কয়েক লক্ষ টাকা বিল গোনার পরে, তাহলে আপনি বোঝেন ওই প্রান্তিক মানুষটার দশা কি হয়ে যায়। জি। এজন্য আমি একটা দাবি তুলেছিলাম হুম, যে সংসদ সদস্য হওয়ার তো সবার অনেক খায়েশ, তাই না? জি। আমরা যারা একেবারে মানে জন্ম থেকে রাজনীতি করি আমাদেরও যেমন খায়েশ, হুম, আবার গার্মেন্ট ব্যবসা করে, হুম, ইয়াবা ব্যবসা হুম, করে, হুম, হুম, ঝুট ব্যবসা করে, জি। চাঁদাবাজি করে, অ মানে হকারদের জায়গা ভাড়া দিয়ে চলে কিংবা ময়লা বাণিজ্যের সঙ্গে যুক্ত তারাও তো সংসদ সদস্য হতে চায়। আমি বলছিলাম যে সংসদ সদস্য হলে হুম, যেমন বাংলাদেশের নাগরিক না হলে কিন্তু আপনি সংসদ সদস্য হতে পারবেন না। জি। হ্যাঁ? হুম। যদিও আমাদের প্রশ্ন আছে কোন মন্ত্রীর বিদেশী নাগরিকত্ব আছে এগুলা নিয়ে অনেক কথা আছে। যাক ওই আলাপে না যাই। আমরা কিন্তু আমরা ওই তথ্যগুলো জাতীয় সংসদের মাধ্যমে শুনব। শুনবো নে, হ্যাঁ। তো যাই হোক সেটা না হয় নাই বললাম। কিন্তু এমপিদের বাচ্চাদের চিকিৎসা হুম, এবং স্কুল ২ টাই এলাকায় হইতে হবে। বিশ্বাস করেন বায়েজিদ ভাই, হুম, এটা যদি আপনারা করতে পারেন, আমরা যদি এটা করতে পারি, শিক্ষার মান বলেন, চিকিৎসার মান বলেন, একটা ড্রাস্টিক পরিবর্তন আসবে এবং হুম, এমপি যারা হতে চায়, এই মানুষদের ক্যারেক্টারেও আপনি একটা পরিবর্তন দেখবেন। এই যে এখন যেমন ময়লা ব্যবসা করে টাকা হইছে এমপি হবে। হুম। ২ টা কাপড় বিক্রি করছে গার্মেন্টের এম আ ব্যবসা হইছে এমপি হবে। আ অথবা বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়ে বাংলাদেশ যাবে। ব্যাংকের গভর্নর হবে বা ইয়াবা ব্যবসা করছে, ঋণ খেলাপি হইছে, ব্যাস এমপি হইতে হবে। সো এই যে এমপি হওয়ার জি, মধুটা হ্যাঁ। অনেকটা নষ্ট হয়ে যাবে যদি আপনি চিকিৎসা এবং শিক্ষা কম্পালসরি করেন। আ স্বাস্থ্য খাতের যে অব্যবস্থাপনা বা সমন্বয়হীনতার যে অভাব আছে, সেটি তো দেশ জুড়েই আলোচনা হচ্ছে প্রতিদিন। অসংখ্য সভা সেমিনারেই আলোচনা হচ্ছে, চায়ের টেবিলে ঝড় উঠছে, টকশোতেও আলোচনা হচ্ছে। এই মুহূর্তে যদি জাতীয় সংসদ চালু থাকতো তাহলে স্বাস্থ্য ব্যবস্থার কোন দিকটি নিয়ে আপনি পয়েন্ট অফ অর্ডার এ কথা বলতেন? নিশ্চিতভাবেই হাম নিয়ে কথা বলতাম। আমি হামের টিকা ব্যবস্থাপনা নিয়ে কথা জি। বলতাম। শুধু তো টিকার অভাব না। হ্যাঁ, হুম, আমি হুম। মানছি অন্তর্বর্তীকালীন সরকার যথেষ্ট পরিমাণ টিকা আনে নাই, মিসম্যানেজমেন্ট হয়েছে, সব মেনে নিচ্ছি। কিন্তু অক্সিজেন ফ্লো আপনি দিতে পারবেন না। আপনি একটা অ্যাম্বুলেন্স দিতে পারবেন অ্যাম্বুলেন্স না মৃত জোগাড় রোগীর করতে জন্য। পারবেন না। এটার জন্য তো ডেফিনিটলি যেই চিকিৎসা আপনি আপনার পরিবারের একজন সদস্যের জন্য হুম, করতে হুম, পারেন, সেটা কি আপনার দেশবাসী আপনি তো শপথবদ্ধ হয়েছেন, তাই না? হুম, হুম, আপনার পুরো দেশের সকল শিশুদের দায়িত্ব আপনি নিয়েছেন। দেশের ১৮ কোটি হুম। মানুষের দায়িত্ব আপনি নিয়েছেন। সো তাদের ব্যাপারেও তো আপনার সেই জবাবদিহিতাটা দরকার হবে। সেটা নিয়ে আমি কথা বলতাম এবং সার্বিকভাবে মানে স্বাস্থ্য খাতের তো বেহাল দশা। আপনি যদি আ চিকিৎসকের সাথে ডাক্তারের যে হুম, একটা হুম, মানে শতাংশের হিসাব, সেখানে দেখা যায় একজন ডাক্তারের এগেইনস্ট এ আমাদের হুম, রোগীর সংখ্যা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এর অনেক গুণ বেশি। একজন নার্সের এগেইনস্ট এ পেশেন্টের সংখ্যা অনেক গুণ বেশি। সো একটা ডাক্তার বা হুম, একজন হুম, নার্স যে রোগীকে প্রপার সেবা দেবেন, জি, সেটাও তো সম্ভব না। কারণ তারা তো ওভারবার্ডেনড। ঢাকা মেডিকেল কলেজে একদিন যদি আপনি যান, আপনার কাছে মনে হবে যে মানে আমি তো গেছি। আমি হুম, হুম, গেছি জাস্ট দেখার জন্য যে কি অবস্থা। ওখানে সুস্থ মানুষ গিয়ে বাইরে বের হয়ে অসুস্থ হয়ে যাওয়ার কথা। এখানে ঘন্টার পর ঘন্টা আমাদের ডাক্তাররা সেবা দেন। ঘন্টার পর ঘন্টা আমাদের নার্সরা সেবা দেন। দিন-রাত এক করে সেবা দেন। এই যে ঈদ আসছে, দেখা যাবে যে অনেক ডাক্তার হয়তো ছুটিতে চলে গেছেন। জি, জি। সংখ্যালঘু সম্প্রদায় বা হুম, অন্য হুম, হুম, ধর্মের যারা আছেন, তারা উদয় অস্ত পরিশ্রম করবে। কারণ আমি হাসপাতালে মাসের পর মাস আমার বাবাকে হুম, নিয়ে হুম, থেকেছি, আমার মাকে নিয়ে থেকেছি। আমি জানি যে পূজার সময়, ঈদের সময় কি অবস্থা হয়। বিশেষ করে ঈদের সময়। কারণ মেক্সিমাম ডাক্তার ছুটিতে চলে যায়, নার্স ছুটিতে চলে যায়। অল্প যে কজন থাকে তাদের উপর চাপ পড়ে। সো আমাদের তো আমরা যথেষ্ট সংখ্যক ডাক্তার, নার্স, টেকনিশিয়ান আমরা তৈরি করতে পারি নাই। এটা আচ্ছা। তো আমাদের আ ফেইলিউর। হাম মোকাবেলায় স্বাস্থ্য অধিদপ্তর একটা তড়িৎ ব্যবস্থা নিয়েছে। তারা বলেছে যে একজন ডক্টরকে সরকারি হসপিটালের প্রতিদিন ২ বার করে সকাল বিকাল রাউন্ড দিতে হবে এবং আলাদা করে হামের জন্য ওয়ার্ড থাকতে হবে। অ্যা
হামের যখনই এত ক্রাইসিস, আমরা শিশু মৃত্যু ঠেকাতে পারছি না, তখন স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা নিয়ে আলোচনা হচ্ছে। বলা হচ্ছে যে আমলাতান্ত্রিক মানসিকতাই দায়ী। এক হচ্ছে যে শেখ হাসিনার একদম শেষের দিকের সময়, অন্তর্বর্তী সরকারের সময় বিদেশ থেকে হামের টিকা আনা না নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া, এবং সবশেষ গত ২ মাসের যে আমরা স্বাস্থ্য খাতের যে ব্যবস্থাপনা দেখলাম। তো সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে আমলাতান্ত্রিক জটিলতার কারণেই স্বাস্থ্য খাতের বেহাল দশা। আপনি কি মনে করেন সংসদ সদস্য হিসেবে? আমি আপনাকে বলি, আমলাতান্ত্রিক জটিলতা হচ্ছে সবচেয়ে সহজ অজুহাত। হু, হু। আমলারা তখনই ওভারপাওয়ার্ড হয় যখন একজন মন্ত্রী ইনকম্পিটেন্ট হয়। আচ্ছা। হুম? মন্ত্রীরা যদি যথেষ্ট কম্পিটেন্ট থাকেন, আমাদের এক সময়কার মন্ত্রীরা তো কম্পিটেন্ট ছিলেন। হুম, হ্যাঁ? সো যত দিন গেছে অবস্থা তত খারাপের দিকে গেছে। যখন মন্ত্রী তার ডিপার্টমেন্টটা ভালো মতন বোঝেন, তখন কিন্তু আমলাদের পক্ষে আর ৯-৬ বোঝানো সম্ভব হয় না। তবে হ্যাঁ, আমলাদের এক ধরনের অ্যারোগেন্স সবসময় থাকে। জি। তারা বলেন মন্ত্রী আসে, মন্ত্রী হুম, যায়। আমরা তো পরিবর্তন হই না। হুম, আমরা হচ্ছে স্টেট মেশিনারি, আমরা রাষ্ট্র পরিচালনা করি। সবই সত্য। হুম, কিন্তু তারপরেও যদি আমরা সেরকম মন্ত্রী পাই, যিনি হুম, তার ডিপার্টমেন্টটা অন্তত ভালো মতন বোঝেন, তাহলে কিন্তু আমলাতান্ত্রিক জটিলতা অনেকটাই কেটে যাওয়া কথা। আর হ্যাঁ, একটা সরকারের পর আরেকটা সরকারের যে ট্রানজিশনাল পিরিয়ড একটা আছে, হুম, হুম, এবং সেটার পরপর অনেক সময় বলা হয় যে এই সময়কার যারা বিভিন্ন পদে আছেন, যুগ্ম সচিব, হুম, হুম। সচিব পর্যায়ে যারা আছেন, তারা সকলেই আওয়ামী সময়ে অ্যাপয়েন্টেড এবং সেই মাইন্ডেড। কিন্তু আমি কিন্তু ব্যক্তিগতভাবে কাজ করতে গিয়ে বুঝেছি যে ব্যুরোক্রেসির কোনো দল থাকে না। দল থাকে না। ব্যুরোক্রেসির কোনো দল থাকে না। ব্যুরোক্রেসি মানে সরকারি দল। হুম, ব্যুরোক্রেসি যেই দিন সরকার পাল্টায় যাবে, হুম, হুম। ওই আগের রাত থেকেই ব্যুরোক্রেসি পাল্টায় যাবে। হয়তো রাইট। সকালবেলা সরকার পাল্টাবে তো, আগের রাতেই দেখবেন ব্যুরোক্রেসি বুঝে গেছে কারা আসতেছে। রং পাল্টিয়ে ফেলবে। একদম সেকেন্ডে পাল্টায় ফেলে। হুম, তো ব্যুরোক্রেসির কোনো দল থাকে না। কেউ যদি বলে যে আওয়ামী লীগ আমলের সচিবরা আমাদের সাহায্য করছে না, তাহলে আমি বলব যে আপনারা যেহেতু হুম, ইনকম্পিটেন্ট, হুম। ওরা আপনাদের সেই ইনকম্পিটেন্স এর সুযোগটা নিচ্ছে। আপনারা ধরতে পারছেন না যে কোন জায়গায় তারা আসলে আপনাদের অসহযোগিতা করছে। আমলাদের নানান ধরনের ইন্টারন্যাশনাল ট্রেনিং এর জন্য বিদেশে পাঠানো হয়। আ তাদেরকে আরো বেশি প্রশিক্ষিত করার জন্য, স্কিলড বাড়ানোর জন্য। চট্টগ্রাম মেডিকেল কলেজের মতো একটি প্রাচীন ঐতিহ্যবাহী হসপিটালে শিশু মৃত্যুর ঘটনা ঘটে শুধুমাত্র অক্সিজেনের পাইপ না থাকার কারণে। এটি আমাদের মেনে নিতে হয়। কত দুর্ভাগা জাতি আমরা। মানে দেখুন, এই যে আমরা যে একটু আগেই বলছিলাম যে মন্ত্রীরা বলেন বা সরকার বলে হুম, হুম, আমলাতান্ত্রিক জটিলতার কারণে। এই যে অক্সিজেনের পাইপটা নাই, এটা কি আমলাতান্ত্রিক জটিলতা? এই যে ২০ টার মধ্যে ১০ টাই খারাপ, এটা কি আমলাতান্ত্রিক জটিলতা? এই যে অ্যাম্বুলেন্স গুলো একটার পর একটা রিপোর্ট এসছে বায়েজিদ ভাই, এবং এটা ওভার দি পিরিয়ড অনেক বছর ধরে রিপোর্ট গুলো হচ্ছে যে অ্যাম্বুলেন্স নিয়ে একটা সিন্ডিকেট বাইরে কাজ হুম, করে। এটা ভাঙা কি আমলাতান্ত্রিক জটিলতা? এই যে সরকারি মেশিন গুলো কাজ করে না, টেস্টের মেশিন গুলো হুম। কাজ করে না। কারণ তারা মনে করে তারা প্রাইভেট হাসপাতালে পরীক্ষা জি, করালে জি। ওই চুক্তিটা হুম, তাদের হুম, মধ্যে থাকে। এটা কি আমলাতান্ত্রিক জটিলতা? বাংলাদেশের ডাক্তার ইস টু নার্সের যে অনুপাত, হুম, ডাক্তার ইস টু পেশেন্ট এর যে অনুপাত, নার্স ইস টু পেশেন্ট এর যে, এইটা যে এত ওভারবার্ডেন আমাদের হুম, হুম। স্বাস্থ্য খাত। এটা কি নতুন? স্বাস্থ্য খাতের কেনাকাটা নিয়ে দুর্নীতির খবর আমরা একটার পর একটা নিউজে দেখেছি। শেখ হুম, হুম। হাসিনার আমলে মিঠু সিন্ডিকেট, অমুক সিন্ডিকেট, তমুক হসপিটালের সিন্ডিকেট, যে পর্দা, পর্দা ৳২০০ পর্দা ৳২,০০,০০০ ৳৩০,০০০ র হ্যাঁ। উপরে, তো ৳2,00,000 র উপরে চলে এগুলো গেছে। তো আমরা দেখেছি। হুম, তো এগুলো থেকে আমরা সবসময় আপনি খেয়াল করবেন, এই যে বাজেট আসতেছে। হুম, এখানে আপনি দেখবেন অবকাঠামো উন্নয়নে বাজেট বরাদ্দে হুম। যতটা আগ্রহ দেখা যায়, স্বাস্থ্য খাতে বরাদ্দ ততটা শিক্ষা না। খাতে, স্বাস্থ্য খাতে, জুডিশিয়ারিতে বরাদ্দ কিন্তু হয় না। কারণ ওখানে তো হুম। আপনার দুর্নীতি করার সুযোগটা কম। কিন্তু কিন্তু জানেন আমাদের প্রতিরক্ষা খাতেই কিন্তু সবচেয়ে বেশি বরাদ্দ থাকে। প্রতিরক্ষা খাতে সেটি কিন্তু সবচেয়ে আমরা বেশি। বলিই না। তো এখানে দুর্নীতি সবচেয়ে বেশি হয় ওই আপনার কেনাকাটায়। জি। সেগুলোতে বরাদ্দ থাকে বেশি। আ আমরা একদম শেষের দিকে চলে এসেছি। আসলে ওয়ে আউট টা জানা দরকার। আ অনেক কথাই হচ্ছে। প্রতিদিন অসংখ্য গণমাধ্যমে এই আলাপই হচ্ছে যে এই হামে শিশু মৃত্যু। আসলে যেই সন্তান মারা যায়, তার বাবা-মার কষ্ট ছাড়া আপনার আমার পক্ষে বোঝা সম্ভব না। জি। আ সেটি কমিয়ে আনার ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? আপনি ২ বারের সংসদ সদস্য। সরকারের বিভিন্ন পর্যায়ে কাজ করেছেন। বিভিন্ন স্থায়ী কমিটির সদস্যও ছিলেন আপনি। নিশ্চয়ই আপনার কিছু অভিজ্ঞতা হয়েছে প্রশাসনিক ক্ষেত্রে। আপনার পরামর্শ কি যে কিভাবে এটাই কমিয়ে আনা যায়? নরমালি আমাদের আ জিডিপির যেটা আন্তর্জাতিক নিয়ম, জিডিপির এট লিস্ট 5% স্বাস্থ্য খাতে বরাদ্দ দিতে জি, হয়। আমাদের বরাদ্দ 1% এর কম। আচ্ছা। 1% এর কম। দীর্ঘ সময় ধরে আমি বলে এসেছি, হু, হু। সংসদে যখনই বাজেট দিয়েছে আমি বলেছি, স্বাস্থ্য এবং শিক্ষায় বরাদ্দ বাড়াও।
তারা বড় মেগা প্রকল্পে আগের সরকার বিশেষ করে যেভাবে ইন্টারেস্টেড ছিল, কল্যাণমূলক বা ওয়েলফেয়ার খাতগুলোতে ইন্টারেস্ট কম ছিল। আচ্ছা, এক হলো সেখানে বরাদ্দ বাড়ানো, হুম। দুই হলো আমাদের জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে হুম। যাতে এই ধরনের অসুখগুলো, এটা তো কোনো ক্যান্সার না, না, এটা তো কোনো হার্ট ডিজিজ না, এটা তো শিশুদের একটি অসুখ। শিশুদের একটি অসুখ, হুম। যেটা আপনার আমার সবারই মোটামুটি হুম, হুম। ছোটবেলা হয়েছে। এই বেসিক স্বাস্থ্য সেবাটা হুম, যাতে এলাকায় ভিত্তিক মানুষ নিতে পারে, প্রান্তিক মানুষগুলো যাতে উপজেলা পর্যায়ে নিতে পারে, হুম। সেই ব্যবস্থা সরকারকে এনশিওর করতে হবে। ৩ হচ্ছে আমাদের স্বাস্থ্য খাতে আউট অফ পকেট এক্সপেন্ডিচার অনেক বেশি। হুম। আমাদের প্রায় 70% আমাদের নিজেদের পকেট থেকে দিতে হয়, সরকার দেয় মাত্র 30%। জি। এই পার্সেন্টেজটা বাড়াতে হবে সরকারের তরফে, যাতে আমাদের নিজেদের পকেট থেকে খরচ কম হয়। প্রতি বছর ৭৭ লক্ষ মানুষ দারিদ্র্য সীমার নিচে যায় কেবলমাত্র স্বাস্থ্য ব্যয় মেটাতে গিয়ে। কিছুদিন আগে আমি দেখছিলাম একজন মানে ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি বলছেন যে আপনি অন্তত ২ কোটি টাকা বাজেট রাখবেন স্বাস্থ্যের জন্য। হুম, মানে ওটা আলাদা সেভিং হিসেবে রাখবেন। ২ কোটি টাকা কয়জন মানুষ বানান করতে পারে আপনি আমাকে বলেন? এই দেশটাকে তো আমরা কিছু লুটেরা ব্যবসায়ীদের দেশ করে ফেলছি। গার্মেন্ট ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, ঝুট ব্যবসায়ী, ময়লা ব্যবসায়ী, এদের হাতে, এরাই যেন বাংলাদেশ। হুম, হুম। এরা তো বাংলাদেশ না ভাই। এর বাইরেও ৯০% মানুষ আছে। সো ওদের কথাও একটু ভাবার সময় এসছে। আপা, হামে এখন সবাই সতর্ক। কিন্তু এই ১ম কাজটি করেছিল দৈনিক প্রথম আলো। যখন দেশের উত্তরাঞ্চলে বিশেষ করে রাজশাহীতে শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছিল, তখন আমরা কিন্তু রিপোর্ট করেছি। ওই সময় আপনার খেয়াল আছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক তিনি আইসিইউ যে ক্রাইসিস সেটা অস্বীকার করছিলেন। আ একটা পর্যায়ে ঢাকাতে আমরা স্বাস্থ্যমন্ত্রীর একটা কনসার্ন দেখতে পেরেছিলাম এবং ওই সময় সরকার বেশ কয়েকটি আইসিইউ প্রাইভেট থেকে তারা সংগ্রহ করে ওই রাজশাহী মেডিকেল হসপিটালে দেয়। এরপরে আমরা টানা রিপোর্ট করতে থাকি প্রথম আলো। দেশবাসী সতর্ক হতে থাকে, সচেতন হতে থাকে, জানতে পারে। আ তার আগেও কিন্তু মারা গেছে। তার মানে এই যে প্রতিদিন স্বাস্থ্য অধিদপ্তরের যে নিউজ লেটারের মাধ্যমে আমরা যেটা জানি সরকারি হিসেব, সেই হিসেবের বাইরে কিন্তু অনেক মানুষ মারা যাচ্ছে। প্রান্তিক এরিয়ার মানুষ। ৬১ জেলার তথ্য আমরা পাই হামে আক্রান্ত। যারা এই তালিকার বাইরে আছেন, সেই তথ্য কে ঠিক করবেন? সেই ডাটাবেসটা কারা নির্ধারণ করবে? এটি নিয়েও নানান প্রশ্ন আছে। আ সবশেষ আমরা বলছি যে তাহলে করণীয় কি? আমি যেটা বললাম যে বরাদ্দ বাড়াতে হবে স্বাস্থ্য হুম, হুম, খাতে। আউট অফ পকেট এক্সপেন্ডিচার নিচে মানে কমাতে হবে এবং আমাদের উপজেলা লেভেলে হুম। একটা মিনিমাম স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। এবং এর মধ্যে আপনি বললেন যে আমাদের বেসিক কিছু ওষুধ, অক্সিজেন, জি। আমাদের বেসিক কিছু পরীক্ষা-নিরীক্ষা। হুম, হুম। এটার জন্য যাতে আইসিইউ। আমাকে আইসিইউটা হয়তো উপজেলায় না পারুক, হুম, জেলাতে। হ্যাঁ? কিছু জিনিস আছে ঠিক আছে জেলাতে করল। হুম, হুম। এইটুকু যদি এনশিওর করতে পারে। আর সবচেয়ে বড় কথা সরকারের সদিচ্ছা আছে কিনা। সরকারের সদিচ্ছা যদি না থাকে, ইট উইল বি দ্যা সেইম ওল্ড স্টোরি। এটার কোনো মানে ব্যত্যয় হবে না। সদিচ্ছা থাকতে হবে সরকারের। হাম বিষয়ে সরকার যেভাবে চাপ সহ্য করছে বিভিন্ন মাধ্যম থেকে, আ অনেস্টলি যদি বলেন, বিরোধী দলের কাছ থেকে কি সেই ধরনের চাপ সহ্য করছে? না, না কারণ কি? আমি দেখিনি। আমি দেখিনি। ধরুন আমি আপনাকে বলি, সংসদে কয়েকটা বিষয়। হুম, হুম, হাম নিয়ে একটা আলোচনা করলাম। হুম, ফুয়েল নিয়ে। হুম। আপনারা তো জি, জি। প্রতিদিন রিপোর্ট করেছেন। হুম, হুম, গণমাধ্যম যেভাবে রিপোর্ট করেছে, আমি তো সংসদে সেভাবে আলোচনা শুনি নাই এবং দ্যা মোস্ট ভাইটাল কোয়েশ্চেন, হুম, হুম। যেদিন আপনি ফুয়েলের দাম বাড়ালেন তার পরদিন থেকে লাইন উধাও হয়ে গেল। জি। সমস্যাটা যদি ম্যান মেড সাপ্লাই এ ক্রাইসিস। হয়, হ্যাঁ। তাই না? হুম, সমস্যাটা যদি সাপ্লাই এ হয় হুম, আর সমস্যাটা যদি প্যানিক বাইং হয়, তাহলে দাম হুম, বাড়ানোর সাথে, সাথে কি করে হুম, সাপ্লাই চেইন হুম, হুম। কাজ করা শুরু করলো? এই প্রশ্নটা তো তুলতে হবে। ট্রেড এগ্রিমেন্ট, আমি হ্যাঁ। ছাড়া সংসদে আর একজন পেলাম না যাকে নিয়ে আমি ট্রেড এগ্রিমেন্ট নিয়ে হ্যাঁ, আলোচনা করতে চুক্তি পারি। নিয়ে আলোচনা হলো না খুব সংসদে। কম হয়েছে। হ্যাঁ, হলো না, হয়নি। হ্যাঁ। হলো না। তো এই যে এই হুম, ব্যর্থতার দায় তো এই কারেন্ট পার্লামেন্টকে নিতে হবে। আচ্ছা। হবে না? জি, জি। এবং আপনি দেখেন দ্রব্যমূল্য হুম। ৭০-৮০ টাকার নিচে কোনো সবজি নাই। আপা, আপনি তো ৭০-৮০ কথা বলেন। আমি তো প্রতিদিন বাজারে যাই। অ্যা পেঁয়াজ এবং আলুটা ৳৫০ র মধ্যে আছে। হ্যাঁ, এর বাইরে হ্যাঁ, অলমোস্ট প্রত্যেকটা হ্যাঁ, সবজি ৳১০০ র উপরে। 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 মানে আপনি আ কি বলব গত বছর যে পরিমাণ টাকা নিত্য প্রয়োজনীয় হুম। জিনিসের পেছনে খরচ করেছেন, আপনি তার দ্বিগুণের বেশি খরচ করেও এই বছর এটা সামলাতে পারবেন না। বাই ডিফল্ট একটা ভঙ্গুর অর্থনীতি এই সরকার পেয়েছে। এটা আমরা মেনে নিচ্ছি। কিন্তু বাজার মনিটরিং এর তো একটা ব্যবস্থা আছে। সেটি তো আমরা আমাদের দেখছি না। বাণিজ্য মন্ত্রী কি করেন? এবং আপনি দেখেন গ্রামে আমি হ্যাঁ, তো হ্যাঁ। সপ্তাহে ৩ দিন এলাকায় থাকি। জি। ১২ থেকে ১৪ ঘন্টা কারেন্ট থাকে না।
12 থেকে 14 ঘন্টা কারেন্ট থাকে না। ব্রাহ্মণবাড়িয়া আমার গ্যাসের শহর। জি এই ব্রাহ্মণবাড়িয়া মানুষ গ্যাস পায় না। 1900 টাকার এলপিজি তারা কিনে গিয়ে 2200-2300 টাকা করে। চারদিক থেকে কিন্তু মানুষ প্রেসারে আছে। আপনি হলুদ, লাল, সবুজ, হুম, হুম, নীল অনেক কার্ড দেখাচ্ছেন বটে। মানুষ কিন্তু এটাকে ভালোভাবে নিচ্ছে না। মানুষ আমি জানি না ক্ষমতা আমি দেখি প্রধানমন্ত্রী সারাক্ষণ মানে সংসদে বসে, বসে পেপার পড়তে থাকেন। কিন্তু মানুষের পালস কিন্তু মানুষের চোখে জি বোঝা যায়। হুম, হুম। আমার মনে হয় মানুষের চোখের দিকে এই সরকারের তাকানোর সময় এসছে। আগের সরকার তো 15 বছর পার করতে পেরেছিল। আমি মানুষের মধ্যে যেই ডিসস্যাটিসফ্যাকশন এবং যেই রাগ এবং ক্ষোভ আমি দেখি, আমি জানি না ১.৫ মাসের মধ্যে আমি প্রচন্ড ক্ষোভ মানুষের মধ্যে দেখি। সোশ্যাল মিডিয়ায় যেহেতু আমরা প্রতিনিয়ত স্ক্রলিং করি, আমরা সেখানে দেখি যে প্রান্তিক মানুষজন বলে ক্ষোভ নিয়ে, হ্যাঁ, কার্ড চাই না, আমার বাচ্চার হামে আক্রান্ত, তার চিকিৎসা চাই। অ্যাবসোলিউটলি, অ্যাবসোলিউটলি। এবং এই আওয়াজটা জোরালো হচ্ছে এবং মানুষ কিন্তু পথে নামা শিখেছে। মানুষ হুম, রক্ত দেয়া শিখেছে। হুম, মানুষ বুঝে গেছে যে ক্ষমতা আসলে খুব ভঙ্গুর একটা বিষয়। এটাকে আ দূর থেকে দেখলে যত ভয়ানক মনে হয় পেপার টাইগার, এটা কিন্তু আসলে একটা পেপার টাইগার। এটা কিন্তু রিয়াল টাইগার না। সো আমার মনে হয় এটা ভাববার সময় এসছে। চিটং এর দিয়ে আমরা শুরু করেছিলাম। সুরাইয়ার বাবা ৯ মাস বয়সী সুরাইয়া মারা গেছে গতকাল। আ তার সবচেয়ে পছন্দের ক্যামেরাটা বিক্রি করে দিয়েছিল চিকিৎসার জন্য, বাচ্চার চিকিৎসার জন্য। বাচ্চাকে বাঁচাতে পারেনি। সেই এই বাচ্চার বাবার কাছে একটা কার্ডের চেয়ে, ফ্যামিলি কার্ডের চেয়ে তার কিন্তু এই যে অক্সিজেনের যে পাইপটার ইয়েস। কারণে মারা গেল, সেটা কিন্তু ভীষণ দামি, অনেক, অনেক বেশি গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ। অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আপনি দেখেন এই যে কার্ডগুলোর কথা হুম, বলা হুম। হচ্ছে। 66% কার্ড যায় ভুল মানুষের হাতে। অর্থাৎ আপনি আমার দল করেন, আপনি জি, আমার জি। কমিটিতে আছেন, আপনি হুম, হুম, আমার উপজেলার চেয়ারম্যান হবেন, হুম, আপনি আমার মেম্বারে দাঁড়াবেন আমার দল হুম, থেকে। এইসব লোকের কাছে কার্ডগুলো যায়। আমাদের নিয়ম ছিল আইন অনুযায়ী কমিটি করে, হুম, হুম। প্রান্তিক পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে কমিটি করে কারা সত্যিকার এই ভাতা সুবিধা পাওয়ার যোগ্য তাদের তালিকা করা। জি। কোন এলাকায় এটা হয় নাই। অমুকের চাচা, অমুকের খালু, অমুকের মামা, অমুকের পদ, অমুকের হুম, আত্মীয়, হুম। অমুকের এই সিন্ডিকেট। সিন্ডিকেট। হুম। অসংখ্য ধন্যবাদ। মহান সৃষ্টিকর্তার কাছে আমরা প্রার্থনা করি নিশ্চয়ই তিনি আমাদের শিশুদের দিকে উম তাকাবেন। আমাদের শিশুদেরকে শিশুরা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠে, আমরা হাম থেকে যেন রক্ষা পাই, সেই প্রার্থনাই নিশ্চয়ই আমাদের থাকবে। অসংখ্য ধন্যবাদ আপা। আমাদেরকে অনেকদিন পরে আপনি এসেছেন, চমৎকার বলেছেন। আশা করব যে ৭ জুন থেকে যে জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হবে, সেই অধিবেশনে আপনি মানুষের কল্যাণের পক্ষে কথা বলবেন, প্রান্তিক মানুষের পক্ষে কথা বলবেন এবং আশা করব ওই সময় স্বাস্থ্য ব্যবস্থার আ আ যে অচলায়তন, অব্যবস্থা সেটি নিয়েও আপনি নিশ্চয়ই, সোচ্চার থাকবেন। নিশ্চয়ই। অসংখ্য কৃতজ্ঞতা। ধন্যবাদ। স্যার ২০১৫ সালের ১০ই মার্চে আপনাকে উঠিয়ে নিয়ে যাওয়া হলো। সেই ঘটনাটা আমাদের যদি একটু বলেন যে কারা, কিভাবে, কখন আপনাকে উঠিয়ে নিয়ে গেল এবং দেশের বাইরে আপনাকে কিভাবে নিয়ে যাওয়া হলো? উত্তরার যে বাসাতে আমি ছিলাম সম্ভবত ৩ নম্বর সেক্টরে একটা বাসায়, আমার এক বন্ধুর বাসায় আমি তখন ছিলাম। আমি তখন প্রায় হাইডিং এ যেতে হতো, প্রায় সময় আমার অবস্থান আপনি তখন পাল্টাতে হতো। মুখপাত্র বিএনপির। হ্যাঁ, আমি বিএনপি এবং ২০ দলের মুখপাত্র হিসেবে তখন দায়িত্ব পালন করছিলাম। তখন এই যে মার্চের ১০ তারিখে রাত প্রায় ৯টা-১০টার মতো হবে, আমাকে প্লেন ক্লথসে আর্মড পার্সোনাল কিছু লোকজন আমাকে চোখ বেঁধে হাত বেঁধে সেই বাসা থেকে নিয়ে গেল দরজা। ওই বাসায় কি আপনি একা ছিলেন? না, আমার সাথে ১-২ জন কর্মচারী যারা বাসায় কাজ করতো আচ্ছা, ফ্যামিলি মেম্বার্স কেউ ছিল না? কেউ ছিল না। তো ওখান থেকে যেই জায়গায় আমাকে নিয়ে যাওয়া হলো, এটা খুব সম্ভবত ২০-৩০ মিনিটের ড্রাইভ হবে। আমার তো চোখ বন্ধ, হাত বাঁধা, আমি বুঝতে পারি না কোথায় নিয়ে গেছে। তবে যেই অবস্থায় আমাকে ওখানে রেখেছে সেই জায়গাটা ছিল নিচতলা একটা ভবনের। সেটা যেহেতু সিঁড়ি বাইতে হয়নি আমি বুঝতে পেরেছি। এবং যে কোঠরিতে আমাকে রাখা হয়েছে এটা ৫ ফিট বাই ১০ ফিটের বেশি হবে না। এর শুধুমাত্র একটা স্টিলের দরজা ছিল, নিচে খাবার দাবার দেওয়ার জন্য একটা ৪-৫ ইঞ্চি একটা জায়গা ছিল, উপরে সেই স্টিলের দরজার উপরে একটু ফাঁকা ছিল, বাইরে একটা প্যাডেস্টাল ফ্যান সবসময় চলতো, রুমে একমাত্র একটা হাই পাওয়ার লাইট, আর কোনো ভেন্টিলেশন নাই। যিনি ইন্টারোগেশনের জন্য আসতেন তার চেহারা তো আপনি দেখতে পেতেন, তাই না, না? আমাকে বলা হতো যে একটা গামছা দিয়ে আমার চোখ যেন আমি নিজে বেঁধে রাখি, তারপর ওনারা ভিতরে ঢুকে আরও একটা কাপড় দিয়ে বাঁধতেন। তো সুতরাং কোনো সুযোগ নেই। ন্যাচারাল কলের জন্য একটা সুযোগ রাখা হয়েছিল, একটা ছিদ্র নালার মতো একটা জায়গায়, একটা ওয়াটার ট্যাপ এক কিনারে। খুব সম্ভবত এই ছিদ্রটার সাথে সেফটি ট্যাঙ্কের কোনো যোগাযোগ ছিল, সবসময় দুর্গন্ধ আসতো, অনেক সময় পোকামাকড় আসতো। একটা পাতলা কম্বল আর একটা বালিশ ছাড়া আর কিছুই ছিল না।
কোনো মানুষ তো দূরের কথা, কোনো পশুর পক্ষেও সেই সমস্ত জায়গায় থেকে দীর্ঘদিন সারভাইভ করা সম্ভব নয়। আমি দিন গণনা করতাম, আমার নখ দিয়ে দাগ দিতাম আমি দেওয়ালে কয়দিন হলো। প্রায় 61 দিনের মাথায় তারা আমাকে বের করে চোখ বেঁধে মাস্ক পরিয়ে, শুধু নাক এবং এই মুখের ছিদ্রটা ছাড়া খোলা ছিল না, অনেক লম্বা ড্রাইভ করে একটা জায়গায় নিয়ে গেল। তখন আমার মনে হলো যে হয়তো রাত নেমে গেছে, তারা অপেক্ষা করছিল হয়তো আরো বেশি রাতের জন্য। এক পর্যায়ে একটা গ্রুপের কাছে হস্তান্তর করলো। তাতে আমার মনে হয়েছে এটা হয়তো অন্য দেশ। পরে তো আমি সব জানতে পেরেছি কিভাবে, কোথায়, কেমন আন্দাজ করতে পেরেছি তখন। এবং এরপরে প্রায় 3-4 ঘন্টার মতো হবে একটা ড্রাইভ, যেখানে আমাকে ড্রপ করলো সেটা আমি পরে দেখতে পেয়েছি সাইনবোর্ডে লেখা শিলং গলফ লিঙ্ক বলে একটা জায়গা আছে একটা মাঠের পাশে। এটা খুব ঘুরে আমাকে ছেড়ে দিল এবং বলা হলো ইউ আর ফ্রি নাও। এখন আমি শুধুমাত্র আমার জামা কাপড় বলতে গায়ে যেটা গেঞ্জি ছিল বা একটা পাজামা ছিল, এটা ছাড়া আর আমার কিছুই নেই। তারা আমাকে হাতে কিছু ওষুধ দিয়ে দেয় যেটা আমার সাথে ছিল। যারা মর্নিং ওয়াকে ছিল তাদেরকে আমার অবস্থা তাদেরকে জানালাম, বললাম পুলিশকে একটু ইনফর্ম করতে। তারা পুলিশকে ইনফর্ম করলো, পুলিশ আসলো, কিছুক্ষণ পর আমাকে নিয়ে গেল পয়লা একটা হাসপাতালে। আমাকে প্রাথমিক চেক আপ করে, চেক আপটা করার পরে তাদের কাছে মনে হলো যে আমি মেন্টালি হয়তো ঠিক নাই, শারীরিক অবস্থা যেরকম সব পোড়া শরীর, স্কিন ডিজিজে ভর্তি হয়ে গেছে। একটা মানে ডার্টি অথবা সূর্য কিরণ যেখানে যায় না সেরকম জায়গায় থাকলে যা হয় সেটা হয়েছে। পরে আমাকে তারা একটা পুলিশ ফাঁড়িতে নিয়ে গেল। পুলিশ ফাঁড়িতে কিছু জিজ্ঞাসাবাদ করে রেকর্ড করে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে তারা আমাকে একটা মেন্টাল হসপিটালে নিয়ে গেল। আমি তখন জানতে চাইলাম তোমরা আমাকে এই হসপিটালে নিয়ে আসছো, এটা তো লেখা যাচ্ছে মেন্টাল হসপিটাল। বলে যে না, তোমাকে একটু ডাক্তার দেখানোর দরকার। মেসি ইনবিল্ট জার্মান টেকনোলজি, বাংলাদেশের ফার্স্ট থার্মিক্স রড, সালাম স্টিল থার্ম্যাক্স। তো ডাক্তার সাহেব দেখে টেকে আমাকে মেন্টাল হসপিটালে ভর্তি করায় কোলাপসিবল গেটের ভিতরে নিয়ে গেল। তা আমি ডাক্তার সাহেবকে এবং একজন নার্স ছিল ওনার সাথে, তাকে অনুরোধ করলাম যে আমার এই পরিচয়, আমার এই টেলিফোন নম্বরগুলো আমার ফ্যামিলির, আপনারা যদি দয়া করে যোগাযোগ করেন তাহলে হবে। সেই ডাক্তার সাহেব বলল পুলিশকে যে তোমরাও যোগাযোগ করো। তারা আমার ফটো টোটো উঠালো ওখানে। তখন আমার দাড়ি টাড়ি এটা সব কিছু তখন তো শিফট হইতে পারি নাই অনেকদিন। তার পরের দিন সে নার্স এবং ডাক্তারের ইনস্ট্রাকশনে খুব সম্ভবত আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করেছে, কিন্তু পুলিশের পক্ষ থেকে মনে হয় না কোনো যোগাযোগ হয়েছে। আমাকে 2-3 দফা পাগলের ওষুধ খাওয়ানো হলো এবং আপনার কি মনে হয় সেটা ষড়যন্ত্রমূলক? আমি সেটা বলতে পারবো না, সেটা তারা মনে করেছে, পাগল মনে করে খাওয়াইছে। এবং সে এক রাত্র ওখানে কাটলো। তারপরের দিন দুপুরবেলা যে আমার ফ্যামিলির সাথে টেলিফোনে তারা যোগাযোগ করতে পারলো, তখন আমি কথা বললাম। এরপরে আমি দেখেছিলাম যে বিবিসির পক্ষ থেকেও একটা ছবি প্রকাশ করা হয়েছিল, যেটা পুলিশ এবং ডাক্তার সাহেবরা ছবি তুলেছিল। তখন আমার দাড়ি ঠাড়িওয়ালা সব, এটা আমি পরে দেখতে পেয়েছি। তা আমাকে এই ঘটনার পর আমার ওয়াইফের সাথে যোগাযোগ হওয়ার পরে আমি তো বললাম যে তুমি এই ঘটনা সবাইকে জানাও, আমার নেত্রী ম্যাডামকে জানাও। জানাইছে। পরে আমাকে যখন সেই মানসিক হাসপাতাল থেকে তারা রেফার করলো যে আমরা হি সাউন্ড এবং তাকে সিভিল হসপিটালে নিয়ে করা, মানে সেই মেন্টালি সাউন্ড, এটা সার্টিফিকেট দিয়ে সিভিল হসপিটাল পাঠালো। তখন একটা আমি টিভি মানে টেলিভিশন ক্যামেরা হবে কোনো মিডিয়ার, দেখলাম আমি বেরোনোর সময় আমাকে কোনো সুযোগ দেওয়া হচ্ছে না, আমার মুখ টুক ঢেকে রাখছে। আমি শুধু কয়েক সেকেন্ডের সময় পেলাম। তো আমি বুঝলাম যে আমার এটা বলা দরকার। আমি বললাম যে ইয়েস আই এম সালাউদ্দিন ফ্রম বাংলাদেশ, এই কথাটা বলেছি। তো সেই জিনিসটাই এখানে বোধহয় তারা পাস করেছিল এবং এটা ভাইরাল হলো। তারপরের ইতিহাস তো আপনারা জানেন। সেই আইনি প্রক্রিয়াটা নিয়ে যদি একটু বলেন, কিভাবে লড়লেন আপনি? আমাকে ওখানে হসপিটালেরই একটা প্রিজন সেলে রাখা হলো, ওইটা পার্ট অফ দি জেলখানা আর কি। ওইখানে থেকে তারা একটা মামলা দায়ের করলো আমার সাথে। ওখানেই পুলিশ অফিসাররা দেখা করে ইন্টারোগেশন করে মামলা দায়ের করলো যে আমাকে ফরেনার্স অ্যাক্ট নামে একটা অ্যাক্ট আছে, যারা কোনো ডকুমেন্ট ছাড়া ট্রেসপাস করে তাদের বিরুদ্ধে, সেই মামলা দেয়া হলো। তারপর আমার ওখানে চিকিৎসা করা হলো 6-7 দিন। হসপিটালটা আমার তখনকার যে শারীরিক অবস্থা, আমার কিডনির অসুখ ছিল, অসুবিধা ছিল, এগুলো নিয়ে তারা মনে করলেন যে এই হসপিটালে হবে না। তারা আরেকটা হসপিটালে আমাকে ট্রান্সফার করলেন 7 দিন পরে, এবং সেটা নেগ্রিমস হসপিটাল নামে পরিচিত। এটা মোটামুটি একটা বড় হসপিটাল। তো ওখানে আইসিইউতে রাখা হলো। সর্বক্ষণ তো আমার পিছনে 2-1 গাড়ি সিকিউরিটি দিয়ে রেখেছিল, এবং আইসিইউর পরে আবার কেবিনে শিফট করলো, ওখানেও এরকম সিকিউরিটি রাখা হলো। এক পর্যায়ে আমি ওই প্রিজন সেলে থাকতে আমার ওয়াইফ, মানে আমাকে ওখানে পাওয়া যাওয়ার পরে আমার ওয়াইফ 4-5 দিন পরে যেতে, সম্ভবত 3 দিন কি 4 দিনের মাথায় যেতে সক্ষম হয়েছে। তখন তারা লয়ার অ্যাপয়েন্ট করে আদালতে বেইল পিটিশন চেয়ে
বেল পিটিশন সাবমিট করে তারা মুভ করে একটা জামিনের ব্যবস্থা করলেন। তারপর থেকে আমার উপরে একটা কোর্ট অর্ডার ছিল যে এভরিডে পুলিশের কাছে হাজিরা দিতে হবে এবং প্রতি সপ্তাহে আমাকে কোর্টে হাজির হতে হবে এই শর্তে, এবং শিলংয়ের বাইরে যেতে পারবো না এই শর্তে আমাকে বেল দেওয়া হবে। এবং আপনাকে সেটা করতে হয়েছে? করতে হয়েছে। ওকে, সেটা কতদিন? আমার মনে হয় 1 বছর মতো আমাকে এভাবে করতেছে। তারপরে যখন আমার বিরুদ্ধে ফর্মাল চার্জশিট দেওয়া হলো, ট্রায়ালের পর্যায়ে প্রসিজার এক পর্যায়ে আমার উকিল আদালতে বললেন যে যেহেতু উনি আদালতে আসতেছেন পুলিশের হাজিরাটা মওকুফ করা যায়। তারপরে পুলিশের হাজিরাটা মওকুফ হয়েছে। এরপরে দীর্ঘ 3.5 বছর আদালতে মামলা লড়ার পরে আমি নিম্ন আদালত থেকে, বিচারিক আদালত থেকে খালাস পেলাম। এটা 2018 সালের 26 অক্টোবর খুব সম্ভবত। এবং আমি আশা করছিলাম আমি দেশে ফিরতে পারবো, কিন্তু দীর্ঘ 4-5 মাস পরেও কোনোভাবেই আমাকে কিছুই জানানো হচ্ছে না কর্তৃপক্ষের, মানে শিলং গভর্নমেন্টের বা পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে। আপনার দল তখন আপনাকে কেমন সাপোর্ট করেছে স্যার? আমার দল আমাকে সবসময় যেভাবে সাপোর্ট করা দরকার, বক্তৃতা বিবৃতির মাধ্যমে যেটুকু করা দরকার করেছে। এছাড়া তো আর কোনো কিছু করার কায়দা ছিল না। এক পর্যায়ে দেখলাম প্রায় 5 মাসের মাথায় আমার বিরুদ্ধে, সেই আমার খালাসের রায়ের বিরুদ্ধে ভারত সরকার আপিল করেছে। তা এখন সেই আপিলটা নিষ্পত্তি হতে হতে আরও প্রায় 4.25 বছর সময় লেগেছে। 2023 সালের প্রথমার্ধে আমি সেই আপিল মামলাটাও নিষ্পত্তি করতে পারলাম। তারপর আমি ট্রাভেল পাসের জন্য অ্যাপ্লাই করলাম। বাংলাদেশ গভর্নমেন্ট ট্রাভেল পাস ইস্যু করেনি। যখন এখানে কিছু মিডিয়ায় লেখালেখি হলো, আমি ইন্টারন্যাশনাল মিডিয়ায় 2-1টা সাক্ষাৎকার দিলাম। তখন একদিন শুনলাম যে ফরেন মিনিস্ট্রি থেকে আসামের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন অফিসে নির্দেশ দেওয়া হয়েছে যাতে আমাকে দেওয়া হয়, আমি ট্রাভেল পাস দেওয়া হয়। আমি যোগাযোগ করলাম, আমাকে ট্রাভেল পাস দেওয়া হলো 3 মাসের সময় দিই। কিন্তু সেই ট্রাভেল পাসটা এনাফ না আমি বাংলাদেশে ফেরত আসার জন্য। ইন্ডিয়ান গভর্নমেন্টের ক্লিয়ারেন্স দরকার, তাদের ইমিগ্রেশন ডিপার্টমেন্টের। সেই ক্লিয়ারেন্সটা আর আমি পাচ্ছিলাম না। পরে যখন বাংলাদেশে একটা রাজনৈতিক পরিবর্তন হলো, ফেসিবাদের পতন হলো, তখন বাংলাদেশ গভর্নমেন্টের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন অফিসে আমি ইমিডিয়েটলি ফোন করলাম যে আমাকে ট্রাভেল পাস আবার দাও, সেই আগের ট্রাভেল পাস নাই। তখন সে আর দ্বিধাগ্রস্ত হয়নি, বলে যে আমি পাঠাই দিচ্ছি অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার। তো ট্রাভেল পাসটা আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছে আগের ট্রাভেল পাসটা অনুসরণ করে। তখন আমি ভারত সরকারের, আমাদের যে শিলং অর্থাৎ মেঘালয় রাজ্য সরকারের মাধ্যমে ইমিডিয়েটলি এটা আবার পার্সু করি, যাতে আমাকে কোর্ট অর্ডার অনুযায়ী, কোর্টের অর্ডার করেছিল যে সেন্ড হিম ব্যাক। তখন তারা ইমিডিয়েটলি বাংলাদেশের এই অভ্যন্তরীণ অবস্থা বর্ণনা করে খুব সম্ভবত আর্জেন্ট মেসেজ পাঠিয়েছে। তখন আমাকে সেন্ট্রাল গভর্নমেন্টের মেসেজটা তারা দিল যে হ্যাঁ আপনাকে এখান থেকে দিল্লি যেতে হবে, আমরা ট্রাভেল পাস দিচ্ছি, ওখান থেকে ফরেন মিনিস্ট্রি আপনাকে ক্লিয়ারেন্স দিলে আপনি এখানে যেতে পারবেন। তো অ্যাকর্ডিংলি সেই ব্যবস্থাটা হয়, তা আমি দেশে ফেরত আসতে পারি। মেসি ইনবিল্ট জার্মান টেকনোলজি, বাংলাদেশের ফার্স্ট থার্মিক্স রড, সালাম স্টিল থার্ম্যাক্স। বর্তমানে যে কন্ট্রোভার্সি ক্রিয়েট করা হচ্ছে, আপনি সেখানে বেশ সুখেই ছিলেন, তাদের আতিথেয়তায় ছিলেন, আপনার ফ্যামিলিও ওখানে ছিল, বেশ আরামে বাংলোতে আপনি ছিলেন, এবং এখনো আপনি পার্শ্ববর্তী কোনো দেশের বন্ধু হিসেবে কাজ করে যাচ্ছেন। এই যে প্রোপাগান্ডা কোট আনকোট, সেটার বিপক্ষে বা সেটা সম্পর্কে আপনার কিছু বলার আছে স্যার? আমি সোশ্যাল মিডিয়া খুব একটা দেখি না, আর এখনকার খুব রাজনীতিতে একটা দেখি না। তবে যারা এই সমালোচনা করছে, আমার মনে হয় সেই সমালোচনার অধিকারের জন্য আমরা সংগ্রাম করেছি, আমরা বাক স্বাধীনতার জন্য সংগ্রাম করেছি। কিন্তু আমি আইনের ছাত্র হিসেবে বলতে পারি অধিকার এবং স্বাধীনতা ততটুকুই যতটুকু আরেকজনের অধিকারে হস্তক্ষেপ না হয়। আমি বাংলাদেশে আসার পরে সরকার গঠিত গুম কমিশনে আমি উপস্থিত হয়েছিলাম। আমি দীর্ঘ জবানবন্দি দিয়েছি সমস্ত ঘটনা বর্ণনা করে। গুম কমিশনের যে সংক্ষিপ্ত রিপোর্ট, সামারি রিপোর্ট এবং পূর্ণাঙ্গ রিপোর্টে আমার কথাটি স্পেসিফিক উল্লেখ করেছে, এবং সুকরঞ্জন বালি নামে আরেকজন ভদ্রলোক যিনি মোল্লা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের সাক্ষী ছিলেন, এই 2টা ঘটনা উল্লেখ করে বলেছে যে এই 2টা ঘটনায় আমরা আরেকটি দেশের ইনভলভমেন্ট আমরা খুঁজে পেয়েছি, এইভাবে রিপোর্টটা দিয়েছে। আমি সেই দিনই টিভি সাক্ষাৎকারে বলেছিলাম, ওখানে দাঁড়িয়েই গুম কমিশনের অঙ্গনে দাঁড়িয়েই আমি বলেছিলাম যে আমি মনে করি না এই গুম কমিশনের তদন্ত করার খুব একটা বেশি সুযোগ আছে, সেই জন্য আমি আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করব, এবং মামলাটা এমনভাবে করব যাতে মামলায় আমি মেরিট থাকে এবং এটা আমার পক্ষে আসে, সেভাবেই তো আমাকে মামলাটা করতে হবে। গণতান্ত্রিক সংগ্রামে আমার এবং আমার পরিবারের যে ত্যাগ এবং সংগ্রাম,
সেটা তো আমাকে দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে জাতির সামনে উপস্থাপন করতে হবে না। এই দেশে শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য যে রাষ্ট্র কাঠামো সংস্কার দরকার সেই পক্ষে আমি কথা বলেছি। আমরা সংস্কারের কথা বলছি, আমরা ফেসিবাদী এই মানবতা বিরোধী অপরাধের যারা দায়ী তাদের বিচারের জন্য কথা বলছি, আমরা বাংলাদেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনের কথা বলছি। এই কথাগুলো বলার জন্য যদি কেউ আমাকে বিপক্ষ মনে করে এবং অন্য দেশের চর মনে করে, ভালো। বর্তমান সময়ে যখন মানে রাষ্ট্র কাঠামো সংস্কার নিয়ে কথা হয়, বারবার বলা হয় যে বিভিন্ন জায়গায় ফ্যাসিবাদের দোসর রয়ে গেছে এবং সেই জায়গায় প্রশাসনিক কাঠামোতে যারা ছিলেন, আপনি নিশ্চয়ই স্বীকার করবেন যে গত 15 বছরে যারা আমলা ছিলেন, যারা প্রশাসনে ছিলেন, তারা নানাভাবে ব্যবহৃত হয়েছেন, কিংবা তারা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক ব্যবহৃত হয়েছেন। সেই জায়গায় সচিবালয়ে এখনো আমরা দেখছি এক ধরনের আন্দোলন হচ্ছে। এটা নিয়ে আসলে আপনি কি বলবেন যে আমলাদের রাজনীতির সাথে জড়িত থাকা, কিংবা অনেকেই বলেন যে একেবারেই ছাঁটাই করে নতুনভাবে গঠন করা, এই বিষয়গুলো নিয়ে আপনার মতবাদ কি, রাজনীতি এবং আমলাতন্ত্র? আমরা প্রথম থেকে এই সরকারকে অনুরোধ করেছিলাম লিখিতভাবে সাক্ষাৎ করে যে প্রশাসনে, পুলিশ বিভাগে এবং বিচার বিভাগে সহ অন্যান্য প্রতিষ্ঠানে যারা ফেসিবাদের দোসররা বসে আছে, বিগত পতিত ফেসিবাদ কর্তৃক যারা নিয়োগকৃত, যারা ফেসিবাদকে দীর্ঘায়িত করার জন্য কাজ করেছে এবং ফেসিবাদের পক্ষে বিভিন্ন রকম ভূমিকা নিয়েছে, তাদেরকে আপনি বিদায় করুন। আমরা অনুরোধ করেছিলাম তাদের পরিবর্তে পরীক্ষিত যারা বঞ্চিত তাদেরকে নিয়ে আসুন, কিন্তু সরকার আমাদের সেই কথা শুনেনি। আমি একটা উদাহরণ দিই। পতিত ফেসিবাদের সরকার কর্তৃক নিয়োগকৃত ক্যাবিনেট সচিবকে 2 মাস 5 দিন লেগেছে তারা অপসারণ করতে। এটা অপসারণও নয়, স্বাভাবিক প্রক্রিয়ায় সে অবসর গ্রহণ করেছে। এই 2 মাস 5 দিনকে এই সরকারের পক্ষে কাজ করেছিল সে, জুডিশিয়ারি সহ প্রশাসন সহ সর্বত্র। এখনো পর্যন্ত পতিত ফেসিবাদের দোসররা বসে আছে। এমনকি প্রধান উপদেষ্টাকে আমরা এইটুকুই বলেছি, এইভাবেই বলেছি যে আপনার উপদেষ্টা পরিষদে পতিত ফেসিবাদের দোসরদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা নাম গ্রাম সহ বলেছি। আমি কারোর নাম এখানে উল্লেখ করে তাকে বিব্রত করব না, সেটা উচিত হবে না, কিন্তু আমরা নাম গ্রাম সহ তাদেরকে দিয়েছি। এরকম কয়েকজন আছে এবং যারা গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে কোনো অবদান নেই, যারা 17 বছর 20 বছর বিদেশে ছিল, তাদেরকে এখন আবার নিয়ে এসে নিয়োগ করা হয়েছে। এটা উপদেষ্টা পরিষদের কথা বলছি। তারা এই সরকারকে ভুল বুঝিয়ে, প্রধান উপদেষ্টাকে ভুল বুঝিয়ে জাতির মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার পায়তারা করছে। 25 জন প্রধান উপদেষ্টাকে নিরপেক্ষ এবং ঠিক ভাবছেন, তাকে ভুল বোঝানো হচ্ছে, মানে যেমনটা আগে হাসিনাকে ভুল বোঝানো হতো। প্রধান উপদেষ্টাকে আমরা এখনো মনে করি তিনি বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব, তিনি তার সম্মান অক্ষুণ্ণ রাখতে পারবে কিনা আমার সন্দেহ উদয় হচ্ছে এখন আমাদের। কেননা আমরা শুধু একটা রোড ম্যাপ চেয়েছিলাম নির্বাচন ঘোষণার জন্য। আমরা তো ওনার পদত্যাগ দাবি করিনি, কোনো রাজনৈতিক দল দাবি করেনি, কিন্তু তিনি অন্য কোনোভাবে হয়তো কয়েকদিন আগে মনে করেছেন যে ওনাকে দায়িত্ব পালন করতে দেয়া হচ্ছে না। এটা ঠিক নয়। আমরা এই সরকারকে সবসময় সহযোগিতা করে আসছি এবং আমরা সহযোগিতা অব্যাহত রাখব। তবে এখন শর্ত হচ্ছে তিনি যদি রোড ম্যাপ ঘোষণা না করেন তাহলে আমাদের সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হবে। আজকে যে অস্থির অবস্থাগুলো সৃষ্টি হচ্ছে সেগুলো বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে অস্থিরতা সৃষ্টি হচ্ছে। দাবি দাওয়া নিয়ে যমুনার কাছাকাছি না গেলে পানি পাওয়া যায় না, এই সংস্কৃতির কারণেই এগুলো আরও উৎসাহিত হচ্ছে। আমি এখানে বলতে চাই ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল নির্বাচনের বিষয়ে ইশরাক হোসেনের পক্ষে গেজেট নোটিফিকেশনের জন্য আদালতে যে রায় হয়েছে, সেই রায়ের প্রেক্ষিতে ইলেকশন কমিশন গেজেট নোটিফিকেশন করেছে। এছাড়া ইলেকশন কমিশনের কোনো উপায় ছিল না। এখন ইলেকশন কমিশনকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, ইলেকশন কমিশন ঘেরাও করা হচ্ছে। কেন? 30 দিন পূর্ণ হয়েছে গেজেট প্রকাশের। আইনের বাধ্যবাধকতা ছিল সিটি কর্পোরেশনের অ্যাক্ট অনুসারে 7 ধারার অনুসারে 7-এর 2 ধারা অনুসারে, কিন্তু সেই 30 দিনও পার হয়ে গেল, সরকার এখনও তাকে শপথ গ্রহণ করানোর কোনো ঘোষণাও দেয় নাই, ব্যবস্থাও নেয়নি। শুনছি আরও একটা নাকি আপিল হয়েছে। এই সমস্ত এগুলো তো জনগণ বুঝে, আমরা বুঝি। তা সেই জন্য বলছি, আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, ফেসিবাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই তো। তা এখন যদি আইনের শাসন প্রতিষ্ঠিত না হয়, আদালতের রায়ের প্রতি সম্মান প্রদর্শন করা না হয়, তাহলে আমরা কি ভেবে নেব যে এই সরকার নিউট্রাল সরকার না? আপনারা যেখানে একটি দ্রুত নির্বাচনের জন্য তাগাদা দিচ্ছেন, তার প্যারালালি কিন্তু এনসিপি নির্বাচন কমিশন বাতিল এবং স্থানীয় সরকার নির্বাচনের জন্য তাগাদা দিয়ে তারা আন্দোলনে নেমেছে, মাঠে আছে তারা। এবং নির্বাচন কমিশনকে তাদের নেতারা, শীর্ষস্থানীয় নেতারা মোটামুটি বিএনপির এক কার্যালয় বলে ঘোষণা করেছেন। তাদের এই দাবি এবং এই বক্তব্য সম্পর্কে আপনার কি বলার আছে? হ্যাঁ, আমি শুনেছি একটি নতুন গঠিত একটি দল, যাদের
এখনো পর্যন্ত রাজনৈতিক দল হিসাবে নির্বাচন কমিশনের রেজিস্ট্রেশনও নাই। একটা নতুন রাজনৈতিক দল হিসাবে আমরা তাদের সাফল্য কামনা করি, তাদেরকে আমরা স্বাগতম জানিয়েছি। এখনো পর্যন্ত সেই অভিজ্ঞতা না থাকার কারণে রাজনৈতিক অঙ্গনে তারা এমন কিছু কর্মসূচি নিচ্ছে যেগুলো নেওয়া উচিত নয়। যেমন এই নির্বাচন কমিশন গঠিত হয়েছে বিদ্যমান আইনে সার্চ কমিটি গঠনের মধ্য দিয়ে, যে সার্চ কমিটির কাছে সকল রাজনৈতিক দল তাদের তালিকা দিয়েছে, আমরাও দিয়েছি। সরকার একটা নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে সেই নির্বাচন কমিশন গঠন করেছে, যার পরে প্রত্যেক দল থেকে মোটামুটি স্বাগতম জানানো হয়েছে, না হলেও কেউ সমালোচনা করেনি। এবং এই নির্বাচন কমিশন কোনো নির্বাচন পরিচালনা করেনি যে তাদের কোনো পরীক্ষা হয়েছে তারা নিরপেক্ষ কিনা। এই নির্বাচন কমিশনের কাজই ছিল আদালতের রায় অনুযায়ী ইশরাক হোসেনের পক্ষে গেজেট নোটিফিকেশন করা, সেটা তারা করেছে। তাতেই তারা মনে করেছে এটা বিএনপির পক্ষে গেছে, এটা নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে, এটা কোনো যুক্তি হতে পারে না। তারা কয়েকজন উপদেষ্টাকেও বিএনপিপন্থী মনে করে তাদের পদত্যাগ চায়। তারা এটা চাইতেই পারে, তাদের এটা স্বাধীনতা আছে বক্তব্য দেওয়ার, কিন্তু তার পক্ষে যুক্তি থাকতে হবে। আমরা যে কয়েকজন উপদেষ্টার পদত্যাগ চেয়েছি তার পক্ষে আমাদের যুক্তি আছে যে একটা নবগঠিত রাজনৈতিক দলের সাথে এদের সম্পৃক্ততা আছে, এবং আরেকজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, যার কারণে রাষ্ট্রে কিছুটা অস্থিরতা সৃষ্টি হয়েছে এবং সেনাবাহিনীর সাথে সরকারের একটা দূরত্ব সৃষ্টি হয়েছে এবং রাষ্ট্রে কিছু বিভ্রান্ত সৃষ্টি হয়েছে। সরকারের ভাবমূর্তি এবং নিরপেক্ষতা বজায় থাকার জন্যেই রক্ষা করার জন্যই আমরা এই প্রস্তাব দিয়েছি। মেসি ইনবিল্ট জার্মান টেকনোলজি, বাংলাদেশের ফার্স্ট থার্মিক্স রড, সালাম স্টিল থার্ম্যাক্স। কাদেরকে আপনি শক্তিশালী মনে করছেন বিএনপির পাশাপাশি? জনসমর্থন আছে এরকম মনে করছেন কাদেরকে? রাজনৈতিক ময়দানে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল তারা নির্বাচনের সময় পরস্পরের প্রতিদ্বন্দ্বী। এখন এখানে আমি কাউকে ছোটও করব না, বড়ও করব না, ক্ষুদ্র দলও বলবো না, বড় দলও বলবো না, কারণ রাজনৈতিক সম্মান দিয়ে এটা গণতান্ত্রিক রীতি। আমরা যেন এই কালচারের চর্চা করি, এই সংস্কৃতির চর্চা যত চমৎকার বেশি স্যার, হবে। কিন্তু আপনি যত সেটাই ভালো। সোভার ভাবে বলছেন, আপনার দলের অনেকেই কিন্তু অত সোভার ভাবে বলেন না, নানা ধরনের হুমকি, নানা ধরনের কথা কিন্তু তারা বলেন, এবং সমন্বয়হীনতার একটা আভাস কিন্তু পাওয়া যায় আপনাদের অনেক নেতা কর্মীদের কথার মধ্যে। সেটা নিয়ে কি বলবেন স্যার? বুঝেছেন, দেখুন বিএনপি একটা বৃহৎ রাজনৈতিক দল, এর ইতিহাস আছে, ঐতিহ্য আছে, সংগ্রাম আছে, সরকার চালানোর অভিজ্ঞতা আছে, বিরোধী দলে থাকার অভিজ্ঞতা আছে। কারা কোন স্তরের নেতৃত্ব থেকে কি বক্তব্য আসে সেটাও তো আপনাদের বিবেচনা করতে হবে। আপনাকে শুধু খেয়াল রাখতে হবে যে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের কোনো নেতৃবৃন্দের কাছ থেকে যদি কোনো বিতর্কিত বক্তব্য আসে, সেটা অবশ্য তখন সমালোচিত হতে পারে। তার মানুষের সকল সময় সকল বক্তব্য হয়তো সচেতনভাবে দেয় না, অনেক সময় অনেক কথা যেটা বলা উচিত নয় হয়তো বলা হয়ে যায়, তবে সেটা সংশোধন করাই হচ্ছে উত্তম পন্থা। রাজনৈতিক অঙ্গনে দুঃখ প্রকাশ করা এবং নিজের বক্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করা বা প্রত্যাহার করা, এটাও একটা কালচার, সেটা যেন তারা ফলো করে। আমরাও সেটাই চাই। জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি দেশে আসার জন্য নিশ্চয়ই সকলে উদ্গ্রীব হয়ে আছেন। আমি বিশেষ করে আপনারাও। তার দেশে আসার প্রক্রিয়া কতদূর? তিনি অবশ্যই আমাদের মাঝে খুব শিগগিরই ফেরত আসবেন, আমরা সেজন্য সমস্ত আয়োজন করছি। সেই আয়োজনটা কি রাজনীতির মাঠ সাজানো নাকি কোনো আইনি জটিলতা? এখানে আইনি প্রক্রিয়া খুব একটা বেশি বাকি নেই, তবে ওনার নিরাপত্তার বিষয়টা আমরা খুব গভীরভাবে খেয়াল করছি এবং সেটা আমাদের সাজানো খুব বেশি দরকার হয়ে গেছে। তো ওনার বাসস্থান, ওনার অফিস, ওনার নিরাপত্তা ব্যবস্থা সবকিছু আমরা এমনভাবে করার চেষ্টা করছি যাতে তিনি এই দেশে আসার পরে কোনো রকমের কোনো অসুবিধার সৃষ্টি না হয়। আর ওনার এই দেশে আগমনটা হবে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বর্ণাঢ্য আগমন এবং ইতিহাসে অনন্য। সেটা কেমন? সেটা অবশ্যই আপনারা বুঝতে পারেন, দীর্ঘ অনেক বছরের গণতান্ত্রিক সংগ্রামের নেতৃত্ব দেওয়ার পরে, বাংলাদেশ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে এই দেশের জনগণ বিজয়ী হওয়ার পরে, যার প্রধান নেতৃত্বের মুখ্য ভূমিকা এবং প্রধান নেতৃত্ব ছিল দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের, ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের এবং গণ অভ্যুত্থানের, সেই নেতার আগমনটা যেরকম হওয়া উচিত ইতিহাসে সেরকমই হবে। আপনার কি মনে হয় কিনা যে বৃহৎ অর্থে বিএনপি বাংলাদেশের যে সাধারণ তরুণ সমাজে রয়েছে, যারা হয়তো রাজনীতিতে সরাসরি ইনভলভ না কিন্তু দেশ নিয়ে সচেতন, তাদের স্বপ্ন বা আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারে কি পারে না, আপনার কি মনে হয়? আপনি হয়তো ইদানিং কিছু কর্মসূচি আমাদের লক্ষ্য করে থাকবেন, যে
তারুণ্যের আপনার কনসার্ট করছেন ভাবনা, বিভিন্ন রাজনৈতিক ভাবনা, তারুণ্যের অঙ্গীকার, তারুণ্যের চাওয়া পাওয়া, এগুলো নিয়ে আমরা ডিভিশনাল পর্যায়ে সেমিনার করেছি, জেলা পর্যায়ে করেছি, একটা বিশাল একটা কনফারেন্স হয়েছে তারুণ্যের সমাবেশ নামে। সেখানে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে ইনভাইট করেছি, সমাজের যারা অরাজনৈতিক ব্যক্তিত্ব এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশাকে প্রতিনিধিত্ব করে তাদেরকে ইনভাইট করেছি। প্রতিনিয়ত মত বিনিময় হচ্ছে, মানে এক্সচেঞ্জ অফ ভিউজ, এবং তাদের মতামত আমরা চাচ্ছি। আমরা 31 দফার আলোকে এখানে তারুণ্যের কি কি ভূমিকা রাখা দরকার এবং তরুণ প্রজন্মের জন্য আমাদের কি কি প্রোগ্রাম কর্মসূচি করা দরকার, এগুলো আমরা আলোচনা করছি এবং আমরা কর্মসূচি প্রণয়ন করছি। সুতরাং আমরা এই কর্মকাণ্ডগুলো করছি তাদেরকে আকৃষ্ট করার জন্যই তো, তরুণ প্রজন্মকে রাজনীতি বিমুখতা থেকে ফিরিয়ে নিয়ে আসার জন্যই তো, এবং রাষ্ট্র বিনির্মাণে তরুণদেরকে অন্তর্ভুক্তি করে একটা ইনক্লুসিভ সমাজ প্রতিষ্ঠা করার জন্যে। বিএনপি যদি এরপরে রাষ্ট্র ক্ষমতায় আসে, কোন কোন জায়গায় পরিবর্তন আপনারা আনতে চাইবেন? কেমন বাংলাদেশ চান, কেমন রাজনৈতিক পরিবেশ মাঠ চান? এদেশে যাতে নতুন করে কোনোদিন কোনো স্বৈরাচার এবং ফেসিবাদের উৎপত্তি না হয়, উৎপাদন না হয়, সেজন্য গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী ভিত্তির উপর বিনির্মাণ করতে চাই। প্রেস গণতন্ত্রকে পাহারা দিবে সেরকম একটা মিডিয়ার সংস্কৃতি চর্চা করতে চাই। আমরা বাংলাদেশের জুডিশিয়ারিকে এমন একটা অবস্থায়, স্বাধীনতায় দেখতে চাই যাতে জুডিশিয়ারি গণতন্ত্রের রক্ষা কবচ হয়, বিচার বিভাগ রক্ষা কবচ হয়। আমরা কোনোদিন বাংলাদেশে আর সাংবিধানিক ফুয়েরার বা স্বৈরাচার প্রতিষ্ঠা হতে দেব না ইনশাআল্লাহ। জাতীয় সংসদকে সত্যিকারভাবে বাংলাদেশের সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু, আলোচনার কেন্দ্রবিন্দু বানাতে চাই। বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকার নিশ্চিতভাবে বুক করতে পারবে, সেইভাবেই আমরা রাজনৈতিক চর্চাটা করতে চাই। এটা আমাদের অঙ্গীকার জাতির সামনে।